আজকের এই বিশেষ আয়োজনে আমরা মানব ইতিহাসের অন্যতম শক্তিশালী আর দীর্ঘস্থায়ী এক সাম্রাজ্যের মহাকাব্যিক গল্পে ডুব দিতে যাচ্ছি। এটি শুধুই কোনো ইতিহাসের সাধারণ পাতা নয়, বরং ধোঁয়ায় ঢাকা যুদ্ধক্ষেত্র, সুউচ্চ মিনার আর এক সুবিশাল সাম্রাজ্যের উত্থান পতনের এক অবিশ্বাস্য আখ্যান। চলুন শুরু করা যাক। সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটি হল এই সাম্রাজ্যের বিশালতা। একটু চিন্তা করে দেখুন তো, এটা শুধু কয়েক দশকের কোনো সাধারণ রাজত্ব ছিল না। এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা, এই তিনটি মহাদেশ জুড়ে টানা ৬০০ বছরেরও বেশি সময় ধরে এদের পতাকা সগৌরবে উড়েছে। আক্ষরিক অর্থেই এটি ছিল এমন এক সুবিশাল শাসন ব্যবস্থা যা সেই সময়ের পুরো পৃথিবীর মানচিত্রকে চিরতরে বদলে দিয়েছিল। তো পর্ব ১, একটি মহান সাম্রাজ্যের জন্ম। চলুন একেবারে শুরুতে ফিরে যাই। ঠিক কিভাবে এই বিশাল শক্তির ভিত্তি গড়ে উঠেছিল। সময়রেখা একটু পিছিয়ে এক রহস্যময় আর সংগ্রামমুখর যুগের দিকে তাকালে আমরা দেখতে পাব কিভাবে একদম ছোট ছোট কিছু সাধারণ গোত্র থেকে এই বিশ্বজয়ী সাম্রাজ্যের বীজ বপন করা হয়েছিল। প্রেক্ষাপটটা ছিল ঠিক এরকম। প্রথমে শক্তিশালী সেলজুক সাম্রাজ্যের পতন ঘটে, আর তারপর আসে মঙ্গলদের সেই বিধ্বংসী আক্রমণ। পুরো আনাতোলিয়া অঞ্চলে তখন চরম শূন্যতা আর হাহাকার। আর ঠিক সেই ধ্বংসস্তূপের ভেতর থেকে উঠে আসেন এক দূরদর্শী নেতা, উসমান গাজী। সালটা ১২৯৯। তিনি চারপাশের ছোট ছোট তুর্কি গোত্রগুলোকে এক ছাতার নিচে এনে একটি নতুন রাষ্ট্রের সূচনা করেন। ভাবা যায়, আগুনের আলোয় ঘেরা সাধারণ তাঁবু আর সামান্য তরবারি প্রশিক্ষণের মধ্যে দিয়েই শুরু হয়েছিল বিশ্ব কাঁপানো এক সাম্রাজ্যের পথ চলা। এবার আসা যাক আমাদের আলোচনার দ্বিতীয় পর্বে, কনস্ট্যান্টিনোপল বিজয়। অটোমানরা যখন বলকান অঞ্চলে প্রবেশ করে, ইউরোপীয় রাজ্যগুলোকে একের পর এক হারাতে শুরু করল, তখন তারা এমন এক শহরের দিকে নজর দিল যার জয় করা ছিল সে সময়ের মানুষের কাছে রীতিমতো এক অসম্ভব স্বপ্ন। ১৪৫৩, ইতিহাসের পাতায় একেবারে খোদাই করা এক অবিস্মরণীয় সাল। এই সেই বছর যখন সুলতান দ্বিতীয় মেহমদ, যাকে আমরা দ্য কনকারার বা বিজেতা হিসেবে চিনি, তিনি ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এক মহাকাব্যিক যুদ্ধের নেতৃত্ব দেন। শহরের সেই সুউচ্চ সুদৃঢ় প্রাচীর আর বাইজেন্টাইনদের তীব্র প্রতিরোধের মুখে অটোমানদের এই অভিযান ছিল এক কথায় শ্বাসরুদ্ধকর। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এই বিশাল সাফল্যের পেছনে মূল চাবিকাঠি কী ছিল? এর অন্যতম প্রধান কারণ ছিল তাদের এক অবিশ্বাস্য বাহিনী, জেনিসারি। এরা ছিল সুলতানের একেবারে নিজস্ব, চরম শৃঙ্খলাবদ্ধ আর সুপ্রশিক্ষিত অভিজাত সৈন্যদল। এদের কঠোর প্রশিক্ষণ আর যুদ্ধক্ষেত্রে অকুতভয় উপস্থিতি যে কোনো শত্রুর মনে কাঁপন ঝরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আর সেই সময়ের সামরিক প্রতিভা একেবারে অবিশ্বাস্য পর্যায়ের। বিশাল কামানের গোলাবর্ষণ তো ছিলই, কিন্তু সুলতান মেহমেদের সবচেয়ে অভাবনীয় কৌশলটি ছিল একেবারে মাথা নষ্ট করা। রাতের অন্ধকারে আস্ত নৌবহর স্থলপথের ওপর দিয়ে টেনে গোল্ডেন হর্নে নিয়ে যাওয়া, মানে এটা আক্ষরিক অর্থেই অসম্ভবকে সম্ভব করার মতো একটা ব্যাপার ছিল। আর এই দুর্দান্ত রণকৌশলের ফলেই অভেদ্য বাইজেন্টাইন দেয়াল ভেঙে পড়ে এবং অটোম্যানরা বিজয়ীর বেশে আয়া সোফিয়ার নিয়ন্ত্রণ গ্রহণ করে। পর্ব ৩, অটোমান স্বর্ণযুগ। কনস্ট্যান্টিনোপল তো জয় হল, এরপর সাম্রাজ্য প্রবেশ করল এক নতুন যুগে। সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের শাসনামলে এই সাম্রাজ্য তার সর্বোচ্চ শক্তি, সমৃদ্ধি আর বিলাসিতার একেবারে চূড়ায় আরোহণ করে। সেই সময়কার ইস্তাম্বুলের কোলাহলপূর্ণ জীবনটা একবার কল্পনা করুন। বিশ্বব্যাপী বাণিজ্য রুটের একচ্ছত্র আধিপত্য, ইসলামিক পণ্ডিতদের বিশাল সব গ্রন্থাগার, সব মিলিয়ে এটি ছিল এক জমজমাট অধ্যায়। তোপকাপি প্রাসাদের সেই স্বর্ণখচিত জাঁকজমকপূর্ণ দরবার থেকে শুরু করে দৃষ্টিনন্দন ব্লু মস্ক বা নীল মসজিদের মতো স্থাপত্য আজও সেই স্বর্ণযুগের অভাবনীয় সৌন্দর্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আমাদের ৪ নম্বর পর্বটি হল অজেয় সামরিক শক্তি। দেখুন, এত বিশাল একটা সাম্রাজ্য তো আর শুধু দারুণ সব স্থাপত্য আর বাণিজ্য দিয়ে ধরে রাখা সম্ভব নয়, তাই না? এর পেছনে দরকার ছিল এক অপ্রতিরোধ্য শক্তির। এটাকে আপনারা যুদ্ধের এক নিখুঁত সিম্ফনি বলতে পারেন। জেনিসারিদের ধারালো তরবারির কোপ, চারপাশ কাঁপানো কামানের গগনবিদারী আওয়াজ আর বিশাল নৌবহরের দাপট, সব মিলিয়ে অটোম্যান সেনাবাহিনী হয়ে উঠেছিল সেকালের এক অজেয় শক্তি। তাদের ঘোড়সওয়ার বাহিনীর এত ক্ষিপ্র গতির আক্রমণ ছিল যে সমসাময়িক প্রায় প্রতিটি পরাশক্তিকেই রণক্ষেত্রে তাদের কাছে মাথা নত করতে হয়েছিল। কিন্তু পর্ব ৫, পতন এবং চূড়ান্ত বিদায়। আমরা সবাই জানি, ইতিহাসের এক অমোঘ নিয়ম হল, যে সাম্রাজ্যের উত্থান আছে তার পতনও অনিবার্য। শতাব্দীর পর শতাব্দী ধরে দাপটের সাথে বিশ্ব শাসন করার পর একসময় এই পরাক্রমশালী অটোমান সাম্রাজ্যের আকাশেও কালো মেঘ জমতে শুরু করে। আর এই পতনের গল্পটি বেশ ধীর এবং অনেকটাই বেদনাবেধুর। এই বিষয়টি সময়ের সেই নির্মম পরিবর্তনকে খুব চমৎকারভাবে তুলে ধরে। একদিকে আমরা দেখি সুলতান সুলেমানের সেই গৌরবময় যুগ, যেখানে কেবলই সমৃদ্ধি আর দাপট,
আর অন্যদিকে দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। ইউরোপে যখন শিল্প বিপ্লব ঘটছে, প্রযুক্তি দ্রুত উন্নতি হচ্ছে, ঠিক সেই সময় অটোমান সাম্রাজ্যের ভেতরে দুর্বল শাসক, রাজনৈতিক বিশৃঙ্খলা আর ব্যাপক দুর্নীতির কারণে প্রাসাদের সেই পুরনো জৌলুস ধীরে ধীরে ফিকে হতে শুরু করেছে। চূড়ান্ত পতনের এই ইতিহাসটা সত্যি খুব করুণ। ক্রমাগত অভ্যন্তরীণ কোন্দল আর দুর্বল অর্থনীতি তাদের একসময়ের সেই অজেয় সামরিক বাহিনীকে ভেতর থেকে পঙ্গু করে দেয়, যার সবচেয়ে ভয়াবহ রূপটা আমরা দেখতে পাই প্রথম বিশ্বযুদ্ধের ধোঁয়ায় ভরা ধ্বংসাত্মক রণক্ষেত্রগুলোতে। একের পর এক বিপর্যয় আর পরাজয়ের পর অবশেষে ১৯২৪ সালে মোস্তফা কামাল আতাতুর্কের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে অবসান ঘটে খেলাফতের। পরাজিত সৈনিকদের ক্লান্ত মুখ আর শেষ খলিফার সেই বিষণ্ণ প্রস্থানের দৃশ্যটি মূলত ইতিহাসের এক বিশাল অধ্যায়ের চূড়ান্ত সমাপ্তি ঘোষণা করেছিল। শত শত বছর ধরে সগৌরবে উঠতে থাকা অটোমান পতাকা ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যায়, রেখে যায় কেবল কালের এক দীর্ঘশ্বাস। ইস্তাম্বুলের সোনালি সূর্যাস্তের পটভূমিতে দাঁড়িয়ে এই কথাগুলো সত্যি গভীরভাবে নাড়া দেয় আমাদের। ক্ষমতা কখনোই চিরস্থায়ী নয়। সাম্রাজ্যগুলো বিপুল অহংকারে জন্ম নেয়, আবার একসময় কালের গর্বে হারিয়েও যায়, কিন্তু তাদের রেখে যাওয়া ঐশ্বর্য আর চিহ্নগুলো ইতিহাস ঠিকই সযত্নে বুকে ধারণ করে রাখে। আর তাই আজকের এই দীর্ঘ বিশ্লেষণের শেষে এই গভীর প্রশ্নটিই থেকে যায়, ৬০০ বছরের দীর্ঘ এই অটোমান ঐতিহ্য আমাদের আজকের এই আধুনিক বিশ্বে ঠিক কী ধরনের স্থায়ী ছাপ রেখে গেছে। তাদের রেখে যাওয়া বিশাল সব স্থাপত্য, সংস্কৃতি আর শাসন ব্যবস্থার যে অবিশ্বাস্য ইতিহাস, তা আজও আমাদের বর্তমানকে কতটা প্রভাবিত করে চলেছে ভেবে দেখবেন। আজ এই পর্যন্তই।